স্পিকারের কাছে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। দর্শক দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতির বাসভবনের ভয়াবহ অবস্থা। রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে এই ঘটনা ঘটে। এদিকে আজ শুক্রবার জুমার পর রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগ করার পর বিএনপি এবং জামাত কর্মীরা রাষ্ট্রপতির বাড়িতে আক্রমণ করে রাষ্ট্রপতির খারাপ অবস্থা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বঙ্গভবন ছাড়তে হচ্ছে বা রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে হচ্ছে। রাষ্ট্রপতির বিদায়, পদত্যাগের পর আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। এবং সরকার থাকবে বিএনপির আর রাষ্ট্রপতি থাকবেন শেখ হাসিনার আমলে নিয়োজিত রাষ্ট্রপতি। এটা হয়তো হজম করতে পারছে না বিএনপি। প্রস্তুত হন, কারণ আজ আমরা জানাবো কিভাবে প্রস্তুত হচ্ছে রাষ্ট্রপতির জেলখানার রুদ্ধদ্বার কক্ষ। স্বয়ং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেও কখনো কল্পনা করেননি বিএনপি সরকার এসে রাষ্ট্রপতি হিসেবে বহাল রাখবে তাকে। বিএনপিতে রাষ্ট্রপতি বানানোর মতো নেতার অভাব নেই। এ কারণে এখন বিদায় ঘন্টা বাজছে রাষ্ট্রপতির। বিএনপির ঘুম হারাম হয়ে গেছে, বিএনপির ঘুম হবে না। কখন কি হয়ে যায় শাহাবুদ্দিন চুপ্পু আবার কিছু করে দিয়ে যায় কিনা। পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। দেশের শীর্ষ গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবখানে এখন একটাই প্রশ্ন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করার সাথে সাথে তাকে কিন্তু গণধোলাই দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, এইবার আমরা এই বিষয়টিকে নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য খুঁজে পেয়েছি যা জানলে, যা দেখলে আপনারা নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি যে পদত্যাগ করেছেন এবং তিনি পদত্যাগ করার সাথে সাথে যে তাকে গণধোলাই দেওয়া হয়েছে সেই ভিডিওটি আমরা একটু পরেই দেখে আসতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরে চলে যাব মূল ভিডিওতে। লন্ডনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু, এমন খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরই রীতিমতো ক্ষোভে ফুটছিল নানা মহল। জুলাইয়ের সঙ্গে নতুন বাংলাদেশের সঙ্গে রীতিমতো বেইমানি করেছেন এমন মত এসেছিল। দাবি উঠেছিল তাকে ছেড়ে দিলে জুলাইয়ের সাথে রীতিমতো প্রতারণা করা হবে। এমনকি যে বিএনপি সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও তাকে সম্মানে বহাল রাখলো, সেই তারেক রহমান সরকারের সাথেও গাদ্দারি করেছেন রাষ্ট্রপতি, এমন কথা উঠেছিল। সেই ক্ষোভের রেশ ধরেই শেষ পর্যন্ত এলো পদত্যাগের খবর। সংসদ সচিবালয় সূত্র নিশ্চিত করেছে শুক্রবার বিকেল 5টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, যেখানে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র জমা দিতে হয় স্পিকারের কাছেই, আর সে কারণেই চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা স্পিকারের নির্ধারিত সময়ের 2 দিন আগেই দেশে ফেরাটা এতদিন আলোচনার জন্ম দিয়েছিল। এখন 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সেই দায়িত্ব সামলাবেন স্পিকার নিজেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে। তবে পদত্যাগের একদিন আগেও রাষ্ট্রপতি নিজে বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু বলেননি। বৃহস্পতিবার সন্ধ্যায় এক জাতীয় দৈনিককে ফোনে দেওয়া প্রায় 2 মিনিটের সাক্ষাৎকারে পদত্যাগ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, দেখতে পাবেন। প্রশ্নটা বিব্রতকর। আর শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়ে তিনি বলেন, এটা পুরোপুরি ভিত্তিহীন। কারো যদি মাথা খারাপ হয় সে এ ধরনের কথা বলতে পারে। নিজের তখনকার অসুস্থতার প্রসঙ্গ টেনে তিনি জানান, সে সময় তিনি ছিলেন মৃতপ্রায়, চিকিৎসাধীন। শেষ পর্যন্ত অবশ্য অসুস্থতার কারণ দেখিয়ে তিনি বিদায় নিলেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য। এদিকে পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর মোহাম্মদ শাহাবুদ্দিন গণমাধ্যমকে বলেন, এটা তো সর্বজন বিদিত, আমার মুখ থেকে শুনে কি লাভ, আই এম সিক, সো ইট ইজ ডান। পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়ে গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বলে দিয়েছি, বুঝে নেন। পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন,
আমি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। তবে এ বিষয়ে এই মুহূর্তে আর তেমন কিছু বলার নেই বলে জানান তিনি। এদিকে পদত্যাগপত্রে বাংলাদেশের সদ্য বিদায়ী এই রাষ্ট্রপতি লিখেন, আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। এ মতাবস্থায় সংবিধানের 50-3 অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছি। এবার আসল প্রশ্নে ফেরা যাক, গ্রেপ্তার কি হতে পারেন শাহাবুদ্দিন চুপ্পু? জবাব লুকিয়ে আছে সংবিধানের 51 অনুচ্ছেদে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আইন বিশেষজ্ঞরা বলছেন, এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে থাকাকালে তার বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি মামলায় দায়ের করা যায় না। তিনি সাংবিধানিক দায় মুক্তি ভোগ করেন। এখন যেহেতু তিনি আর পদে নেই, সেই দায় মুক্তির ঢালও সরে গেছে। অর্থাৎ আইনি দিক থেকে তার বিরুদ্ধে ফৌজদারি প্রক্রিয়া শুরুর পথ এখন খোলা। গ্রেপ্তারের দাবিটা তাই নিছক স্লোগানই নয়, এর পেছনে স্পষ্ট সাংবিধানিক যুক্তি রয়েছে। বিশ্লেষকদের একাংশ আবার দৃষ্টি আকর্ষণ করছেন চুপ্পুর দীর্ঘ প্রাতিষ্ঠানিক অবস্থানের দিকে। 2011 থেকে 16 সাল পর্যন্ত তিনি দুদক কমিশনার ছিলেন। 2020 সালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন। 2023 সালে দলটির মনোনয়নেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। 2024 সালের 5 আগস্টের পট পরিবর্তনের পরও তিনি পদে থেকে যান। এমনকি নির্বাচিত সরকারের আমলেও এতদিন বহাল ছিলেন। এই সময়ে ব্যাংক খাতেও তার সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিতর্কিত এক ব্যবসায়ী গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন একটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান এবং আরেকটি ব্যাংকের উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এমন সময়ে যখন ব্যাংক খাতে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছিল। বিশ্লেষকদের ভাষায় ক্ষমতার এতগুলো ভিন্ন অধ্যায়ে একই ব্যক্তির টিকে যাওয়াটা প্রশ্ন তোলে, সর্বোচ্চ পদে বসে তিনি ঠিক কার স্বার্থ রক্ষা করেছেন। গ্রেপ্তারের দাবিটা কিন্তু কেবল একটি দল থেকে আসছে না। বিরোধী দলীয় চিফ হুইপ সংসদ সদস্য নাহিদ ইসলামের দাবি ছিল, ফ্যাসিবাদের দোসর চুপ্পু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেপ্তার করতে হবে। কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে। নাহিদ ছাড়াও বাংলাদেশ খেলাফত যুব মজলিস পৃথক বিবৃতিতে জুলাই গণহত্যার দায়ে চুপ্পুর গ্রেপ্তার দাবি করেছে। জুলাই জনতার ব্যানারে ছাত্র জনতা টিএসসিতে অনশনেও বসেছিল। 2024 সালের জুলাই অভ্যুত্থানে হাজারের বেশি মানুষ প্রাণ দিয়েছেন, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। অভিযোগ আছে রাষ্ট্রপতি সেই গণহত্যায় নীরব সমর্থন দিয়ে গেছেন। ইতিহাস ঘাটলে দেখা যায়, ক্ষমতা হস্তান্তরের পর রাষ্ট্রপ্রধানের গ্রেপ্তার হওয়াটা বাংলাদেশে বা বিশ্বে নতুন কিছু নয়। 1990 সালের গণ অভ্যুত্থানে পদত্যাগের পর পরের বছরই একের পর এক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। পরে কারাদণ্ড ভোগ করেন তিনি। বিশ্বে এই প্যাটার্ন স্পষ্ট। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হে অভিশংসিত হওয়ার পর গ্রেপ্তার হয়ে 20 বছরের কারাদণ্ড পান। চলতি বছরই আরেক সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ফ্রান্সে গত বছর সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজিকে সরাসরি কারাগারে যেতে হয়েছে। পেরুর ফুজিমোরি, মিশরের মুবারক, পাকিস্তানের মুশাররফ, এমন আরও অনেক নজির আছে যেখানে ক্ষমতায় থাকাকালে ভোগ করা দায় মুক্তি সরে যাওয়ার পরই পুরনো অভিযোগ নতুন করে সামনে এসেছে।
অর্থাৎ শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রে যে প্রশ্ন এখন উঠছে তা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, ক্ষমতা হস্তান্তরের পরবর্তী জবাবদিহির একটি বৈশ্বিক ধারারই অংশ। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের অধ্যায় শেষ হয়েছে, সাংবিধানিক দায়মুক্তির ঢালও সরে গেছে। এখন বিষয়টি নির্ভর করবে তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশন কি পদক্ষেপ নেয় তার উপর। ফলে শাহাবুদ্দিন চুপ্পুর অধ্যায় শেষ পর্যন্ত একটি পদত্যাগপত্রেই সীমাবদ্ধ থাকে, নাকি বিশ্বের অন্য অনেক সাবেক রাষ্ট্রপ্রধানের মতো আদালতের কাঠগড়ায় পর্যন্ত গড়ায়, আগামী কয়েকদিনের মধ্যেই তার উত্তর মিলবে। দফা 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। কেন তিনি পদত্যাগ করেছেন এটি নিশ্চয়ই জানার কৌতূহল আপনাদের মধ্যে রয়েছে। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। সংবিধানে ইতিমধ্যে আপনারা জানেন যেদিন আমি স্পিকার হিসাবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকার সাহেব তিনিও যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন শপথের অংশে বর্ণিত থাকে যখন বলা হবে কোনো কারণে যখন স্পিকারের চেয়ার শূন্য থাকবে তখন ডেপুটি স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন। সুতরাং আজকে বাংলাদেশের নানা ধরনের কথাবার্তা আমি দুপুরে এসেই শুনছি। দেখা গেল যে এটি প্রকৃত, তিনি শারীরিক অসমর্থের কারণে পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি এবং আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে একটা দুটো প্রশ্ন করতে পারেন। জি, আচ্ছা শোনেন, বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুতর ঘটনা। এর সাথে দেশের ভালো মন্দও জড়িত। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন
এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন, লিখিতভাবে জানিয়েছেন তিনি কি কি রোগে ভুগছেন, এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। সুতরাং আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো, কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের বিরূপ মনোভাব কিংবা কনফিউশন যাতে এসব ব্যাপারে না ঘটে। রাষ্ট্রপতি পদত্যাগের আগেও রাষ্ট্রপতিরা পদত্যাগ করেছেন বিভিন্ন কারণে। রাষ্ট্রপতি দেশের একজন সম্মানিত মাননীয় রাষ্ট্রপতি, তিনি পদত্যাগ করতেই পারেন এবং এই চেয়ার তো কখনো শূন্য থাকে না। এবং আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি, এটি হলো বাস্তবতা। আশা করি সকল ধরনের কনফিউশন এখন থেকে দূর হয়ে যাবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের প্রশ্ন করবেন না ভাই, কোনো কনফিউশন ক্রিয়েট করবেন না। দেখেন, এক মিনিট প্লিজ লিসেন টু মি। আপনারা আমাকে স্পিকার হিসাবেও দেখেছেন, এর আগেও 40 বছর ধরে রাজনীতি করছি, আমি সরাসরি কথা বলতে অভ্যস্ত। সুতরাং কনস্ট্রাকটিভ কথা বলা ভালো। আমি তো প্রশংসাই করলাম তার, তিনি রিজাইন করেছেন স্বাস্থ্যগত কারণে, কি কি রোগের কথা তিনি বলেছেন, কিভাবে তিনি আমাদের কাছে দিয়ে সেটাই জেনেছি। এরপরে এটার মধ্যে তো আর অন্য কোনো কিছু নেই। যে বলেন, একজন মহিলা বলেন। আপনার পরিচয় দিয়ে বলেন। জি, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। একটি গুরুতর সলেম অকেশন, দেশের রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। লেট আস ডু জাস্টিস টু হিম। থ্যাংক ইউ ভেরি মাচ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতা ও অটোনমিক নিউরোপ্যাথির কথা উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও যেভাবে তিনি সরে দাঁড়িয়েছেন তা নিয়ে দেখা দিয়েছে বেশ কিছু রাজনৈতিক প্রশ্ন। শারীরিক ও মানসিকভাবে অসমর্থ রাষ্ট্রপতিকে সরাতে চিকিৎসাধীন স্পিকারকে তড়ি ঘড়ি করে ফেরানো হলো কেন? বিমানবন্দরে নেমেও স্পিকারের কিছুই না জানা, তার পরপরই পদত্যাগপত্র পৌঁছানো আর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া, সব যেন আগে থেকে লেখা কোনো রাজনৈতিক থ্রিলারের স্ক্রিপ্ট। শেখ হাসিনার ফেরার ঘোষণার পর তাকে সরে যেতে হলো ছড়িয়ে পড়া এমন একটি দাবির প্রেক্ষিতে সরকার একটি পক্ষ বলছে শেখ হাসিনার ওই সাক্ষাৎকার প্রকাশের আগেই তাকে সরে যেতে বলা হয়েছিল। আবার রাষ্ট্রপতির পদটা যে কতটা অলংকারিক তা 2007 ও 2024 সালে বোঝা গিয়েছিল। তাহলে কি ওই অলংকারিক পদকে পুঁজি করে যারা ক্ষমতাধর হয়ে ওঠে তাদের উপরই সরকারের নজর? যে লক্ষ্যে মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরতে হোক না কেন, শেষ পর্যন্ত তিনি কি আওয়ামী লীগ ও বিএনপি দুই পক্ষের কাছে আস্থা হারিয়ে দুকুল হারালেন, নাকি পদত্যাগের পরও আগামী দিনের রাজনীতির গতিপথ বদলে দিতে ব্যবহার হতে পারেন তিনি, ঠিক যেমনটা গত 2 বছর হয়েছিলেন? প্রশ্ন হলো, আসল খেলাটা ঠিক কোথায়? দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে 2023 সালের 24 এপ্রিল শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সে অনুযায়ী তার মেয়াদ ছিল 2028 সালের 23 এপ্রিল। গত কয়েকদিন ধরে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন অথবা সরকার তাকে সরিয়ে দিতে চায় বলে তিনি সরে যাচ্ছেন, এমন খবরে সরগরম হয়ে উঠেছিল বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক আলোচনার টেবিল। রাষ্ট্রপতি শুক্রবার পদত্যাগ করতে যাচ্ছেন এমন খবর আরো পাকাপোক্ত হয় যখন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনকে থাইল্যান্ড থেকে সফরের মাঝ পথে উড়িয়ে আনা হয়। গত 19 জুলাই স্পিকার চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন। তার ফেরার কথা ছিল 26 জুলাই। তড়িঘড়ি করে সরকার অনুরোধে তিনি 2 দিন আগে ফেরত আসায় প্রশ্ন ওঠে, সরকার এত তাড়াহুড়ো কেন করছে? আবার সরকারের শীর্ষ ব্যক্তিরা বিষয়টি নিয়ে সরাসরি কিছুই বলেননি। যেটুকু বলছেন তাতে বিষয়টিকে গণমাধ্যমের গুজব বা অতি কথন হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। এমনকি খোদ স্পিকারই বিমানবন্দরে নেমে সাংবাদিকদের বলেন তিনি তখনও কিছু জানেন না, অথচ এর কিছুক্ষণ পরে তার কাছে পৌঁছে যায় রাষ্ট্রপতির পদত্যাগপত্র।
24 জুলাই বিকেল 5:01 স্পিকার পদত্যাগপত্রটি গ্রহণ করেন। রাষ্ট্রপতির পদত্যাগপত্রটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এর ভাষা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। আবার তড়িঘড়ি করে স্পিকারকে তার থাইল্যান্ড সফর সংকুচিত করে ফিরিয়ে আনায় সরকারের উঠে পড়া লাগার এমন সিদ্ধান্ত নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। তবে স্পিকার সংবাদ সম্মেলনে এসব প্রশ্ন ও সন্দেহকে একেবারেই উড়িয়ে দিয়েছেন। আবার একটি পক্ষ বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর সরকার রাষ্ট্রপতিকে সরে যেতে বলেছেন। তবে সরকারের শীর্ষ একটি সূত্র বলছে, শেখ হাসিনার ওই সাক্ষাৎকার রয়টার্সে প্রকাশিত হয়েছিল 10 জুলাই। সরকারের শীর্ষ মহল থেকে তারও 1 সপ্তাহ আগে সরে যাওয়ার জন্য রাষ্ট্রপতিকে মানসিক প্রস্তুতি নিতে বলেছিলেন। আবার যদিও তিনি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক, কিন্তু বাস্তবে বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা অলংকারিক। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতেই থাকে সব ক্ষমতা। সরকারের একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, রাষ্ট্রপতির হাতে যদি অনেক ক্ষমতা থাকতো তাহলে 2007 সালে অধ্যাপক ইয়াজউদ্দিন 111 কিংবা 2024 সালে মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগের পতন ঠেকিয়ে দিতে কি পারত না। কিন্তু দুটো সময় দুজন রাষ্ট্রপতি ছিলেন হাতের। এমনকি বি চৌধুরীর বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্রের অভিযোগ করে, কিন্তু সেই বি চৌধুরী কি কিছু করতে পেরেছিলেন? আবার আরেকটি পক্ষ বলছে, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেয়া আছে। তাদের আশঙ্কা রাষ্ট্রপতি এই দণ্ড মওকুফ করে দিতে পারেন। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সবশেষ 13 বছর পলাতক থাকার পর ফিরে এসেছেন যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত জামাত নেতা আবুল কালাম আজাদ। ফিরে এসে তাকে একদিনের জন্য জেলে যেতে হয়নি, এমনকি তিনি জামিনও চাননি। পুরো প্রক্রিয়াটি করেছে তখনকার অন্তর্বর্তী সরকার ও সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রাষ্ট্রপতির নির্দেশে দণ্ড স্থগিত করাটা সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির এখতিয়ার হলেও এখানে রাষ্ট্রপতির কিছুই করার থাকে না সরকারের আদেশ পালন ছাড়া। তাহলে সরকার এতটা তড়িঘড়ি করে স্পিকারকে ফিরিয়ে এনে কেন রাষ্ট্রপতিকে সরিয়ে দিল, যেটিকে আনুষ্ঠানিক ভাষায় পদত্যাগ বলা হচ্ছে, এমন প্রশ্ন তুলেছেন অনেকে। সরকারের দুটি সূত্র থেকে বিষয়টি নিয়ে একই রকম বক্তব্য পাওয়া গেছে। ওই সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি মূল বিষয় নয়, বরং ক্ষমতাধর পক্ষগুলো যারা রাষ্ট্রপতির মাধ্যমে ক্ষমতার চর্চা করে বা করতে পারে সেখানেই সরকারের শীর্ষ মহলের নজর। সরকারের পছন্দসই ও পুরোপুরি আজ্ঞাবহ রাষ্ট্রপতি না থাকলে অনেক সময় সেই ক্ষমতাধর গ্রুপকে সরকারে বসে আনা কঠিন না হলেও সময় সাপেক্ষ হয়ে যায়। পরিস্থিতি অনুযায়ী তড়িৎ ব্যবস্থা নেওয়া যায় না। সেই পথটি পরিষ্কার করতে রাষ্ট্রপতিকে সরে যাওয়ার সিদ্ধান্ত সরকার নিয়ে ফেলেছিল। সরকার একজন মন্ত্রী মনে করেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তোলা ও শেখ হাসিনার ফিরে আসার বিষয়টি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সাথে সম্পর্কিত নয়, এর সাথে ভূরাজনৈতিক বিষয় জড়িত। ওই মন্ত্রী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না এমন সংশয়ের মধ্যে ছিল। তখনও ভূরাজনৈতিক পক্ষগুলো একমত না হতে পারায় নির্বাচনটা ঝুলেছিল। এমনকি তারেক রহমানও দেশে ফেরার আগে ফেসবুক পোস্ট দিয়ে বলেছিলেন, তার ফিরে আসাটা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। যে কারণে এসব রাজনৈতিক ইস্যুর মোড় ঘুরিয়ে দেওয়ার বিষয়টি বঙ্গভবনে কে থাকলো তার উপর খুব বেশি নির্ভর করে না। দর্শক, স্পিকারের কাছে পাঠানো পদত্যাগপত্রে মোহাম্মদ শাহাবুদ্দিন লিখেছেন, এখনো পর্যন্ত নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন। 24-5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি লেখেন, তৎকালীন সরকারের পতনের পর দেশের শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকট দেখা দেয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশের সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদে উল্লেখিত ক্ষমতা বলে তিনি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। মোহাম্মদ শাহাবুদ্দিন চিঠিতে উল্লেখ করেন, বর্তমানে সরকারি দল ও বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছে। তিনি দাবি করেন, তার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। অনেকে প্রশ্ন তুলেছেন, রাষ্ট্রপতি কি তার বিদায়ী পত্রে বিগত দুটি সরকারের বৈধতার কথা জানিয়ে গেলেন? না হলে পদত্যাগপত্রে স্বাস্থ্যগত কারণ উল্লেখ করা জরুরি হলেও এসব বিষয়ের অবতারণা কেন করলেন? মোহাম্মদ শাহাবুদ্দিন এরপরই পদত্যাগপত্রে নিজের অসুস্থতার কথা উল্লেখ করেছেন। লিখেছেন, তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদের চিকিৎসা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করেছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, অটোনমিক নিউরোপ্যাথি হলো এমন একটি স্বাস্থ্যগত অবস্থা যেখানে শরীরের অনৈচ্ছিক স্নায়ু বা অটোনমিক নার্ভসগুলো ক্ষতিগ্রস্ত হয়। মানুষের শরীরে যেসব কাজ সচেতন চেষ্টা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ঘটে, যেমন হৃদস্পন্দন, রক্তচাপ, হজম প্রক্রিয়া, ঘাম হওয়া এবং মূত্রথলির নিয়ন্ত্রণ, এই স্নায়ুগুলো মূলত সেসব কাজ পরিচালনা করে। যখন এই নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয় তখন শরীরের এই স্বয়ংক্রিয় ব্যবস্থাগুলোতে ব্যাঘাত ঘটে। অটোনমিক নিউরোপ্যাথির সবচেয়ে প্রধান ও সাধারণ কারণ হলো ডায়াবেটিস। ব্লাড সুগার দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে এই নার্ভগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগপত্রের শেষে উল্লেখ করেছেন, সংবিধানের 50-3 অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করেছেন। সংবিধানের 50-3 নম্বর অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তাকে জাতীয় সংসদের স্পিকারকে সম্বোধন করে নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিতে হবে। এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ, এখানেও একটি প্রশ্ন উঠেছে। সেটি হলো, বলা হচ্ছে রাষ্ট্রপতি অসুস্থ, তিনি আবার যার কাছে দায়িত্ব দিয়ে চলে গেলেন তিনি চিকিৎসার মাঝ পথে দেশে ফিরেছেন দায়িত্ব নেওয়ার জন্য। এখন সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারের দায়িত্ব পালনে কোনো বাধা নেই, অর্থাৎ নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্বে থাকবেন। এর আগেও 2002 সালের 21 জুন থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত তৎকালীন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। যেহেতু এখন সংসদ বহাল আছে, তাই সংবিধানের 123-2 অনুচ্ছেদ অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বর্তমান সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটি মনোনীত প্রার্থী পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতি সাংবিধানিক দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে যেহেতু এই মুহূর্তে সংসদ নেই, তাই পরবর্তী সংসদ অধিবেশন না ডাকা পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সুযোগ নেই। এদিকে 24 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে সোচ্চার ছিল একটি পক্ষ। মোহাম্মদ ইউনূস যে মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে চাননি, সেটি নানা ঘটনা থেকে পরিষ্কার হয়েছিল। সেই গ্রুপটির পক্ষ থেকে এবার দাবি তোলা হচ্ছে, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ব্যবস্থা নেয়ার সুযোগ নেই, কারণ সংবিধানের 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে তার দায়িত্ব পালনকালে যে কোনো কাজের জন্য ইনজেমনিটি দেওয়া আছে, যার অর্থ হলো রাষ্ট্রপতিকে তার কাজের জন্য কোনো আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি পদত্যাগের পর বেশ কিছু সুবিধা সরকার থেকে পাবেন। বাংলাদেশের 2016 সালের রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন অনুযায়ী এসব সুবিধা পাবেন। তবে শেষ পর্যন্ত মোহাম্মদ শাহাবুদ্দিন একুল ওকুল দুকুলি হারিয়েছেন। প্রথমত, 24-এর 5 আগস্ট পরবর্তী ভূমিকার জন্য আওয়ামী লীগের অনেকেরই তার বিরুদ্ধে ক্ষোভ আছে। আওয়ামী লীগের একটি পক্ষ মনে করে, ইউনূসের শাসনামলে যখন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন চলছিল তখন তিনি রাষ্ট্রপতি হিসেবে চুপ ছিলেন। এমনকি ইউনূস ক্ষমতা থেকে যাওয়ার পর সাক্ষাৎকারে নিজেকে নিয়ে কথা বলেছেন, অথচ যে আওয়ামী লীগ তাকে রাষ্ট্রপতি বানিয়েছিল তাদের উপর নির্যাতন নিয়ে কোনো কথা বলেননি। এমনকি নিজে মুক্তিযোদ্ধা হলেও ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি সহ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বহু স্থান ভেঙে গুড়িয়ে দেওয়া হলেও তিনি ছিলেন চুপ। সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হয়েও তার যে কার্যত কোনো ক্ষমতা ছিল না, সেটি তখনও স্পষ্ট হয়ে উঠেছিল। আবার ইউনূসের আমলে অনেক নিবর্তনমূলক আইনের অধ্যাদেশে অবলীলায় তিনি স্বাক্ষরও করে গেছেন। এসব কারণে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আওয়ামী শীর্ষ মহলের প্রায় পুরোটাই ক্ষুব্ধ।
আবার নির্বাচনের পর বিএনপিকে পুরো দমে সমর্থন দিয়ে গেছেন। বিএনপির লিখিত স্ক্রিপ্ট পড়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যায়িত করে ভাষণ দিয়েছেন। শেষ পর্যন্ত সেই বিএনপিও মেয়াদ পূর্ণ করতে দিল না মোহাম্মদ শাহাবুদ্দিনকে। তবে সরকারের একটি সূত্র বলছে, দুকুল হারানোর সত্ত্বেও বাংলাদেশের সামনের দিনের রাজনীতির গতিপথ পাল্টানোর জন্য মোহাম্মদ শাহাবুদ্দিনকে অনেকেই ব্যবহার করতে পারেন। রাজনীতিতে নতুন নতুন বিতর্ক তৈরি আর আইনগত জটিলতা অনেক কিছুই দেখা দিতে পারে যদি সদ্য সাবেক হওয়া এই রাষ্ট্রপতিকে কেউ ব্যবহার করতে পারে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কিন্তু বলেছিলাম যে 2-3 দিনের মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ উনি পদত্যাগ করতে পারেন, কিন্তু দেখা গেল ঠিক একদিনের মধ্যে উনি পদত্যাগ করলেন। আজকে শুক্রবার 24শে জুলাই উনি পদত্যাগ করেছেন। উনি 2023-এর 24শে এপ্রিল দায়িত্ব নিয়েছিলেন আর 2026-এর 24শে জুলাই পদত্যাগ করলেন। ওনার মেয়াদ কিন্তু ছিল 2028-এর এপ্রিল পর্যন্ত। তো উনি প্রায় 2 বছর আগেই, 2 বছর একটু কম হবে, 2 বছরের আগেই উনি পদত্যাগ করলেন। এবং কালকে আমরা যা ভেবেছিলাম যে উনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করবেন, কারণ রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার যে পদ্ধতিগুলি আছে তার মধ্যে যদি দ্রুত পদত্যাগ করতে হয় তাহলে এই যে নিজে থেকে পদত্যাগ করা স্বাস্থ্যগত কারণ দেখিয়ে অথবা অন্য কোনো কারণ দেখিয়ে, সেটাই হলো সবচেয়ে সহজ এবং দ্রুত গতিতে হয়ে থাকে। এর মানে হচ্ছে ওনাকে বেশ দ্রুত গতিতেই নিজের পদ ছাড়ার ব্যাপারটা কনফার্ম করতে হয়েছে। প্রশ্ন হচ্ছে কেন এই তাড়াহুড়া? কিছুটা তাড়াহুড়া যে হয়েছে তা আমার কোনো সন্দেহ অন্ততপক্ষে নাই, অনেকেরই নাই। আমি আমার যত কলিগ, যত বন্ধুবান্ধব যারা আছেন বিভিন্ন পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ পর্যায়ে, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। রাষ্ট্রপতির দপ্তরেরও অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে। আমি কালকেও তাদের সঙ্গে যোগাযোগ করেছি, আজকেও করেছি। সব মিলিয়ে যেটা হলো সেটা রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন কেবলমাত্র নিজের ইচ্ছায় তা নয়, ওনাকে পদত্যাগ করতে আসলে বলা হয়েছিল। তো কেন ওনাকে বলা হলো? স্বাভাবিক হতেই পারে, কিন্তু সরকারের সঙ্গে রাষ্ট্রপতির দুজন তো দু দলের। আমাদের শাহাবুদ্দিন সাহেব তো কখনোই বিএনপি করেননি, ওনার জীবনে একদিনের জন্য উনি বিএনপি করেননি। উনি সারা জীবন আওয়ামী লীগের লোক ছিলেন। আওয়ামী লীগের লোক হিসেবে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসেছেন এবং উনি আওয়ামী লীগের যে সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা, তার কাছে এতটাই গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন যে তার দলের অনেক সিনিয়র লিডারকে বাদ দিয়ে উনাকে এনে রাষ্ট্রপতি বানানো হয়েছিল। তো শেখ হাসিনার এরকম একজন ঘনিষ্ঠ লোককে বিএনপি রাষ্ট্রপতি হিসেবে মাথার উপরে রাখতে চাইবে না, এটা তো খুব অস্বাভাবিক কোনো বিষয় না। অন্ততপক্ষে বাংলাদেশে যে পলিটিক্যাল কালচার আছে সেই কালচারে এটাই স্বাভাবিক ছিল এবং সেই ঘটনাটা ঘটবে, আজ হোক কাল হোক ঘটবে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই ঘটার ক্ষেত্রে কোনো তাড়াহুড়া হলো কিনা। আমরা যখন জানতে পারলাম বিষয়টা যে উনি চলে যাচ্ছেন, তারপরে 2 থেকে 3 দিনের মধ্যে উনি চলে গেলেন। মানে 2 থেকে 3 দিনের মধ্যে কানা ঘুষা কিন্তু বুধবার থেকে আমরা পাচ্ছিলাম। বুধবার থেকে মোটামুটি আমরা সবাই জানতাম যে উনি চলে যাচ্ছেন। মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে ওনাকে চলে যেতে হলো কেন? দেখেন, তাড়াহুড়ার বিষয়টা আরও বলি। উনি আজকে স্পিকারের কাছে ওনার পদত্যাগপত্র জমা দিয়েছেন। জমা দেওয়ার পর স্পিকার একটা প্রেস কনফারেন্স করেছেন। স্পিকার খুবই ভদ্র ভাষায় ওনার কথা বলেছেন যে ওনাকে উনি স্বাস্থ্যগত কারণ দেখে উনি চলে যাচ্ছেন এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী স্পিকার এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব নিয়েছেন এবং এই জন্য ওনাকে আলাদা করে কোনো শপথ নিতে হয় না। কারণ উনি যখন স্পিকারের দায়িত্বটা নেন, সবসময় এটা নিয়ম, যখন কেউ স্পিকারের দায়িত্ব নেয় তখন স্পিকার যে যে পদগুলোর জন্য ভারপ্রাপ্ত দায়িত্ব নিতে পারে সেগুলোর শপথ একসঙ্গে হয়ে যায়। কাজেই উনি তড়িঘড়ি করে ভারপ্রাপ্ত হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বটা নিয়েছেন অলরেডি। প্রশ্ন হলো, স্পিকার কিন্তু কালকে পর্যন্ত দেশে ছিলেন না। স্পিকার গিয়েছিলেন থাইল্যান্ডের ব্যাংককে ওনার কিছু ব্যক্তিগত চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য। 19 তারিখে ঢাকা থেকে গিয়েছিলেন এবং ওনার ফেরার কথা ছিল 26শে জুলাই। শিডিউল কিন্তু এটা যে 19শে জুলাই যাবেন, ব্যক্তিগত কাজ সারবেন,
চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষা করাবেন, তারপর 26শে জুলাই চলে আসবেন। তো উনি কিন্তু ওনার শিডিউলেরও 2 দিন আগেই চলে আসছেন। কেন আসছেন? এই দায়িত্বটা নেওয়ার জন্য। তো এখন 2 দিন কেন অপেক্ষা করতে পারলো না সরকার? 2 দিন অপেক্ষা তো করতেই পারতো, তা সব কিছু স্বাভাবিক হতো, এই ধরনের প্রশ্ন করতো না। হয়তো সরকার বলবে না আমরা তাকে আনিনি, উনি নিজেই 2 দিন আগে চলে আসছেন, এটা হতে পারে, কিন্তু আমি অস্বীকার করছি না। চিকিৎসা হয়ে গেছে, স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেছে, ওনার ব্যক্তিগত কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, বিদেশে থাকতে চান নাই, দেশে চলে আসছেন, হতে পারে। এবং এসে দেখলেন যে প্রধান প্রেসিডেন্ট তার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য অপেক্ষা করছে, হতে পারে এগুলো। কিন্তু এই যে হতে পারাটা, এর মধ্যে এত বেশি কাকতালীয় ব্যাপার স্যাপার কাজ করছে যে মানুষের মনে সন্দেহ আসে। অথচ আমরা গতকালকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে পদত্যাগের জন্য প্রেসিডেন্টের উপর তার সরকারের পক্ষ থেকে কোনো চাপ দেওয়া হয়নি। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি বলছেন না, কোনো চাপ দেওয়া হয়নি। এবং এটাই কিন্তু স্বাভাবিক। এই সরকারের সঙ্গে আমাদের শাহাবুদ্দিন সাহেবের যে সম্পর্ক আমরা দেখেছি গত 5 মাসে, এখানে চাপাচাপির কোনো আসলে বাস্তবতাই নাই। কারণ সরকারের সকল চাহিদা নির্দ্বিধায় শাহাবুদ্দিন সাহেব পালন করে গেছেন। সরকার যা যা বলেছেন, যেভাবে বলেছেন, সেভাবে সব কিছু উনি পালন করেছেন। কাজে এখানে চাপের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। প্রেশার দিতে হবে কেন, তাড়াহুড়া করতে হবে কেন? কিন্তু বাস্তবে তো তাড়াহুড়া হলো তো। কারণ স্পিকারকে 2 দিন আগে নিয়ে আসা, এর মধ্যে ওনাকে ওটা জমা দেওয়া, এটা তো হলো। আচ্ছা, আমরা বরং একটা কাজ করি, আমরা বরং একটু দেখি যে পদত্যাগপত্রটি কী লিখেছেন। সেটা নিয়েও কিন্তু নানা ধরনের বিতর্ক এর মধ্যে হচ্ছে। শাহাবুদ্দিন সাহেব পদত্যাগপত্র যেটা দিয়েছেন, উনি কারণ হিসেবে উল্লেখ করেছেন যে উনি কী বলেছেন সেটা আমি আপনাদের একটু পড়ে শোনাই হুবহু। কালকেও আমি বলেছিলাম এটাই বলবেন, উনি ওটাই বলেছেন যে আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। খুব সবগুলো রোগী জটিল। আমার বাইপাস সার্জারি হয়েছে হৃদযন্ত্রে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। দেখুন, রাষ্ট্রপতির কাজ কি বাংলাদেশে? রাষ্ট্রপতির আসলে বাংলাদেশে একবার আমাদের একজন সাবেক রাষ্ট্রপতি বলেছিল যে কবর জিয়ারত করা ছাড়া, কবর জিয়ারত এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠানের ফিতা কাটা ছাড়া আসলে রাষ্ট্রপতির তেমন কোনো কাজ নেই। আমাদের সংবিধানই রাষ্ট্রপতিকে এত গুরুত্বহীন করে রেখেছে। রাষ্ট্রপতি যা কিছু করবেন সব কিছু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করবেন। ওনাকে পরামর্শের বাইরে কিছু করতে পারবেন না। উনি নিজ দায়িত্বে মাত্র 2টো কাজ করতে পারেন। একটা হলো প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে পারেন। এই কাজটা, এই 2টা কাজ করতে পারেন। এটার মধ্যে ওনার জন্য কারো প্রধানমন্ত্রীর পরামর্শ লাগে না, উনি নিজ দায়িত্বে এই 2টা কাজ করতে পারেন। এছাড়া আর কোনো কাজ, যত কাজ উনি করবেন সব কিছু প্রধানমন্ত্রীর পরামর্শে উনি করবেন। কাজে ওনার যে খুব বিশাল কোনো দায়িত্বপূর্ণ কাজ করতে হয় যে অসুস্থ হলে করতে পারবেন না, আমার কাছে তা মনে হয় না। বরঞ্চ ওনার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন এবং রোগগুলো যদি জটিল হয়, উনি যদি রাষ্ট্রপতি থাকেন তাহলেই বরং ওনার চিকিৎসাটা খুব ভালো হবে। কারণ এখন তো ওনাকে চিকিৎসা করতে হবে নিজ দায়িত্বে। আর রাষ্ট্রপতি হলে তো সরকারি খরচে চিকিৎসাটা করতে পারতেন এবং সেটা সর্বোচ্চ চিকিৎসা উনি করতে পারতেন। কাজে উনি তো বলতে পারতেন আমার এই রোগগুলো আছে, আমি চিকিৎসাগুলো শেষ করে নেই, তারপরে আমি পদত্যাগ করবো। তা তো বলেন নাই। উনি বলেছেন যে এই রোগের কারণে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, আমি এটাকে আমি অবশ্যই খুবই সৌজন্যতাপূর্ণ কাজ বলে মনে করি। উনি নিজে মনে করছেন যে আমি রাষ্ট্রের অর্থের অপচয় করতে চাই না, আমার চিকিৎসা আমিই করব, আমি এই দায়িত্ব পালন করব না। কিন্তু একটা প্রশ্ন আমি এখানে একটু করতে চাই, সেটা হলো উনি এর আগে আরও 2টো প্যারা লিখেছেন। সেই প্যারাগুলিতে উনি কী বলেছেন? উনি 5ই আগস্ট থেকে উনি কি করেছেন তার একটা সবিস্তার বর্ণনা উনি দিয়েছেন।
উনি বলেছেন যে 5 আগস্ট 2024 ছাত্র জনগণ অভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানের 106 অনুচ্ছেদের ক্ষমতা বলে আমি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করি। অতঃপর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলসমূহের পরামর্শক্রমে জাতীয় সংসদে সাধারণ নির্বাচন আয়োজন করে। এই কথাটা তার পদত্যাগপত্রে লেখার দরকারটা কি? এর সঙ্গে পদত্যাগের কী সম্পর্ক আছে? দেখুন, জামাতে ইসলামের একজন মানে গুরুত্বপূর্ণ নেতা এবং খুব বাংলাদেশের স্বনামধন্য একজন আইনজীবী মিস্টার শিশির মনির, তিনিও কিন্তু এই প্রশ্নটাই করেছেন যে এই কথাটা এখানে অপ্রাসঙ্গিক কিনা। আবার উনি আরেকটা কথা লিখেছেন, এরপরে যে প্যাটার্ন লিখেছেন সেটা হলো নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়ে সরকার পরিচালনা করছে। বর্তমানে সরকারি দল ও বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছে। আমার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। দেশে কতটুকু সাংবিধানিক বিপর্যয় ঘটেছে কিংবা ঘটেনি এটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করতে পারি, কিন্তু উনি দাবি করেছেন যে কোনো সাংবিধানিক বিপর্যয় যে ঘটেনি এর জন্য ওনার একটা ভূমিকা আছে। তো ওনার কি ভূমিকা ছিল এই সময়? উনি তো রাষ্ট্রপতি হয়েছেন 2023 সালে। 23 সাল থেকে 2024 অগাস্ট পর্যন্ত ওনার কি ভূমিকা এটা নিয়ে উনি একটা কথাও বলেন নাই। উনি বলেছেন 2024 থেকে শেষ দিন পর্যন্ত উনি কত ইতিবাচক ভূমিকা রেখেছেন সেটা উনি স্মরণ করিয়ে দিয়েছেন। কেন? এই জায়গাটায় কিন্তু একটা বেসিক পয়েন্ট আছে। আপনারা চিন্তা করেন, বুঝেন। হয়তো অনেকে বলবেন যে উনি এই সরকারের কাছ থেকে চলে যাওয়ার পরও এক ধরনের সহানুভূতি, এক ধরনের আনুকূল্য আশা করেন। সেই জন্য উনি সরকারকে বলেছেন যে আপনার জন্য তো আমি ত্যাগ কম স্বীকার করি নাই, আপনার কথা মতো শেষ ত্যাগটাও করলাম, সেটা কি পদত্যাগ করলাম। অতএব আমাকে আপনি ভুলে যেন না। এটা হতে পারে, কিন্তু আমি বলছি না। কিন্তু আমার রাষ্ট্রপতির জন্য মায়া লাগে এই কারণে এই ভদ্রলোক পারতেন আরও আগেই, মানে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরে উনি দায়িত্ব ছেড়ে দিতে পারতেন। আগে হয়তো ছাড়েননি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছাড়লে পরে উনি হয়তো মবের কবলে পড়তে পারতেন। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে উনি বলতে পারতেন যে এনাফ ইজ এনাফ, হয়েছে, আপনারা এখন একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট এসেছে, আমি চলে যাই, আমি থাকাটা স্বাচ্ছন্দ্য বোধ করছি না। কারণ ওনার তো একটা রাজনৈতিক আদর্শ আছে, সেই রাজনৈতিক আদর্শের সঙ্গে তো বিএনপির কোনো মিল নেই ভাই, এটা তো রিয়েলিটি। তো উনি চলে যেতে পারতেন, কিন্তু উনি যাননি। উনি শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেছেন। যখন ছেড়েছেন আর থাকতে পারেননি বলেই ছেড়েছেন। আচ্ছা, কেন পারেননি আমরা একটু ভাবি। দেখুন, আমি বেশি দূর যাব না, আমি কিন্তু কয়েকটা ঘটনা বলবো। আপনারা জানেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর আসতেছেন এই মাসে, আর 3-4 দিন পরেই, মানে 28 তারিখে ওনার আসার কথা। এই লোকের কাজটা কি আসলে? এই যে ডোনাল্ড লু ছিলেন একজন, আমরা শুনেছিলাম হাসিনার আমলে আসতেন মাঝে মাঝে, অনেক কিছু তছনছ করে দিয়ে গেছেন। এই ডোনাল্ড লু যে কাজটা করতেন ঠিক সেই কাজটাই কিন্তু এই সার্জিও গোর করেন। সার্জিও গোর কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত, কিন্তু একই সঙ্গে তিনি মানে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উনি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, মানে যে কাজটা ডোনাল্ড লু করতেন উনি একই সঙ্গে দুটো পোস্ট হোল্ড করেন, মানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত। তার মানে এই রিজিয়নে উনি যুক্তরাষ্ট্রের স্বার্থটাকে সমুন্নত রাখার চেষ্টা করেন, বার্গেইন করেন। উনি কিন্তু গত কয়েকদিন আগে উনি ফিলিপিন্সে গিয়েছিলেন, ওখানে যে উনি ওই বিভিন্ন রকম কাজকর্ম করেছেন। তো উনি আসছেন, তো ওনার আসার সঙ্গে কি শাহাবুদ্দিন সাহেবের দ্রুত চলে যাওয়ার কোনো সম্পর্ক আছে? থাকতে পারে। আবার অন্যভাবে যদি আমি বলি যে ভারতের যে হাই কমিশনার বাংলাদেশে এসেছেন মিস্টার দীনেশ ত্রিবেদী, উনি কিন্তু মানে হাই কমিশনার কিন্তু একটা অত বড় মানে আপনার পোস্ট না, এটা মোটামুটি ধরেন জয়েন্ট সেক্রেটারি লেভেলের পোস্ট। এই পোস্টে এসেছেন উনি কিন্তু ভারতের মন্ত্রী পর্যায়ের একজন লোক, মিনিস্টার, কিন্তু অনেক একদম এরকম একটা সিনিয়র লোককে, পলিটিশিয়ানকে বাংলাদেশের
রাষ্ট্রদূত করে মানে হাই কমিশনার করে ভারত পাঠিয়েছে। উনি এলেন, আমরা শেখ হাসিনার ঘোষণার কথা শুনলাম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে। আবার সার্জিও গোর আসছেন। এই সবগুলির মধ্যে একটা তাড়াহুড়া, কিন্তু হয়তো এখানে কিছুই নাই। আপনি বলবেন আপনি কেন আমি এত কিছু বানাচ্ছি না, আমি বানাচ্ছি না, ফেনাচ্ছি না। আমাকে একজন সিনিয়র সাংবাদিক, আমাদের খুবই ক্লোজ, উনি আমাকে আজকে একাধিকবার ফোন করেছেন। ফোন করে বললেন যে কুছ তো গড়বড় হয়, কিছু একটা মধ্যে আছে, কি আছে আমরা এখনো জানি না। তবে এটা আলোচনা হচ্ছে, কিন্তু আলোচনা হচ্ছে তাড়াহুড়া কি করা হলো একটু? তাড়াহুড়াটা না করলে কি খুব ক্ষতি হয়ে যেত? অথবা কোনো ঝুঁকি কি কেউ অনুভব করেছে? অথবা কারো দিক থেকেই কোনো রকম চাপ ছিল যে আগে সরান, এখনই সরান? এই সার্জিও গোরের আসার পেছনে কি তারেক রহমান সাহেবের চীন সফরের কোনো সম্পর্ক আছে? আমরা হয়তো আগামী কয়েকদিন অপেক্ষা করলে অনেক কিছু স্পষ্ট হতে দেখব। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর তার গ্রেপ্তারের দাবিতে জনগণ রাজপথে নেমে গিয়েছে। আমরা যে আহ্বান জানিয়েছিলাম যে রাজপথে নামতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। ইনকিলাব মঞ্চ, শহীদ শরীফ ওসমান হাদির উত্তরসূরি, তারা ঠিকই রাজপথে নেমেছে। তারা বিক্ষোভ মিছিল করেছে যে ফ্যাসিস্টের দোসর শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে। তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, কিছুতেই এরকম একজন মহাবিতর্কিত ব্যক্তি, ভয়ানক একজন ক্রিমিনাল, মারাত্মক দুর্নীতিবাজ, এসালমের দালাল, দুদকে ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকা কামিয়েছেন, বিদেশে নাগরিকত্ব নিয়েছেন, কোনোভাবেই তিনি রাষ্ট্রপতি থাকার যোগ্য নয়। অনেক আগেই হারিয়েছেন সেই যোগ্যতা, তারপর এতদিন রাষ্ট্রপতি ছিলেন। খালেদা জিয়াকে এতিমের টাকা মেরে খাওয়ার মিথ্যা অভিযোগে যিনি শাস্তি দিয়ে, সাজা দিয়ে ধীরে ধীরে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, এর মূল হোতা কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু। বিএনপির লোকজন অনেকেই জানেন না। আর একটা কথা স্মরণ করিয়ে দিই, যেটা অনেকেই জানেন না। 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পর ভারত এবং আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে বিএনপি জামাত সরকারের বিরুদ্ধে ভয়াবহ প্রচারণা চালিয়েছে যে বাংলাদেশে নাকি ভয়াবহ সংখ্যালঘু নির্যাতন হয়েছে। তৎকালীন সময়ে একটা বিচার বিভাগীয় কমিটি গঠিত হয়েছিল সংখ্যালঘু নির্যাতনের তদন্ত করতে। সেইখানে সংখ্যালঘু নির্যাতন হয়েছে এরকম নানান কল্পকাহিনী তৈরি করে রিপোর্ট দিয়ে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করেছিল। বিএনপি জামাত সরকারের সুনাম ক্ষুণ্ণ করেছিলেন যিনি, তার মূল হোতা ছিলেন এই শাহাবুদ্দিন চুপ্পু। ইসলামী ব্যাংকে এস আলমের দালাল হিসেবে, দেখেন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হওয়া এটা অন্যায় নয়। তিনি কিভাবে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হন, কিভাবে পরিচালক হলেন? চট্টগ্রামে একটা ভুয়া কোম্পানি বানিয়েছে এস আলম গ্রুপ, ওই ভুয়া কোম্পানির পরিচালক বানিয়েছে শাহাবুদ্দিন চুপ্পুকে নামমাত্র, তারপরে তাকে বসিয়েছে। এর মানে কোনো ব্যবসায়িক না, এস আলমের ভাড়ায় খাটা এক ভৃত্য হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। দুদকে হাসিনার অ্যাপয়েন্টেড গোলাম ছিলেন। দুদকে কি করেছেন এগুলো নানান তথ্য, স্ক্রিনশট এবং অনেক পত্রিকার কাটিং আমাদের কাছে আছে। আমি সংক্ষেপে যদি বলি, দুদকে থাকতে এই শাহাবুদ্দিন চুপ্পু বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তির বিরুদ্ধে শোকজ করতেন, যে দুদকে তলব করতেন যে দুদকে আসুক, তারপরে তার বিরুদ্ধে তদন্ত শুরু হতো। যেই কয়েক বস্তা টাকা দিত শাহাবুদ্দিন চুপ্পুকে, তাকে ক্লিন সার্টিফিকেট দিয়ে দিত। দুদক যারা দুর্নীতি দমন করবে সেই প্রতিষ্ঠানটাকেও যিনি ধ্বংস করেছেন, তার অন্যতম মূল হোতা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। আমিরে জামাত শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়েছেন। তার কথাও স্পষ্ট, কঠিন বার্তা যে শাহাবুদ্দিন চুপ্পুর দায় আছে, অতএব তিনি বিনা বিচারে পার পেতে পারেন না, তাকে বিচারের আওতায় আনতে হবে। এটা আমিরে জামাতের দাবি। বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রপতি মানে বাংলাদেশের গার্ডিয়ান, একজন রাষ্ট্রপতি, তিনি যদি বাংলাদেশকে গণহত্যার হাত থেকে বাঁচাতে না পারেন, কিসের রাষ্ট্রপতি? এ তো ফাঁসিতে ঝুলানো উচিত। হাসিনা গণহত্যা চালিয়েছে, আমার দেশের শিশুদেরকে হত্যা করেছে, প্রায় 200+ শিশুদেরকে হত্যা করেছে, ঘরের ভিতরে থাকা শিশুদেরকে হত্যা করেছে হেলিকপ্টার দিয়ে গুলি করে। তখন এই চুপ্পুর ভূমিকা কি ছিল? নীরবে সমর্থন জুগিয়েছেন, এটা আমিরে জামাত বলেছেন। তিনি চুপ ছিলেন এবং নীরবে সম্মতি উৎপাদন করেছেন হাসিনার গণহত্যার পক্ষে। অতএব
হাসিনা পালিয়ে যাওয়ার পর তো তার রাষ্ট্রপতি পদে থাকার কোনো অধিকারই ছিল না। আর একটা পর্যায়ে এসে এখন যেহেতু পদত্যাগ করেছেন, তাকে গ্রেপ্তার করতে হবে। ঠিক আছে, তিনি সাবেক রাষ্ট্রপতি, সেই হিসেবে তিনি কারাগারেও সম্মান পাবেন, তিনি রিভিশন পাবেন, কিন্তু রাষ্ট্রপতি ডাজন্ট মিন দ্যাট আইনের ঊর্ধ্বে। রাষ্ট্রপতি থাকা অবস্থায় আইনের ঊর্ধ্বে, কিন্তু রাষ্ট্রপতি পদ চলে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করা যায়। অতএব তাকে গ্রেপ্তার করতে হবে। ইনকিলাব মঞ্চ এই বার্তাটাই দিয়েছে রাজপথে নেমে। আমি বিশ্বাস করি পরিস্থিতি ধীরে ধীরে জটিল হতে পারে যদি জামাত এনসিপি এখানে আপোষ না করে বিএনপির সাথে। জামাতকে এমনিতেই খুশি করার চেষ্টা করা হয়েছে। জামাতের প্রশংসা অযাচিতভাবে, বিরোধী দলের প্রশংসা রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রে আছে, যেটা সম্পূর্ণ আননেসেসারি। তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন, সেখানে তিনি কি করেছেন, কি তার গুণকীর্তন, বিরোধী দলও ভালো কাজ করছে, অমুক তমুক, এগুলো বলার তো কোনো প্রয়োজন ছিল না। অথচ তিনি এইসব বয়ান নিয়ে এসেছেন। এটা একটা ফাজলামি। তো দর্শক, তো এগুলো যে বিরোধী দল তারাও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখছে, তার ভূমিকা পালন করছে, এরকম কথাবার্তা বলা হচ্ছে না। এগুলো বলে বিরোধী দলকে আশা করি থামানো যাবে না। আমিরে জামাত সাথে সাথে যে প্রতিক্রিয়া দিয়েছেন এটা চমৎকার। তবে এখানে আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে যে আমিরে জামাত যেভাবে প্রেস ব্রিফিং করেছেন। তিনি আমিরে জামাত, তিনি জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা, তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী প্যারালাল, যে তিনি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট ছিলেন, কারণ কিন্তু অল্পের জন্য হতে পারেননি, এরকম একটা ভাব তার। অথচ তিনি দাঁড়িয়ে পিছনের ব্যাকগ্রাউন্ড কি দৃষ্টিকটু, কোনো রুচি নাই, কিছু না, কি হাবিজাবি লেখছে, এগুলো ক্যামেরায় তো আসে না, বোঝা যায় না। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে সংবাদ সম্মেলন করে, এদের রুচি কি জামাতের প্রেস উইং এর আমি বুঝি না। প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিং এর স্টাইল দেখে অথবা শেখ হাসিনার প্রেস ব্রিফিং এর স্টাইল দেখে শিক্ষা নিতে পারে না। প্রেস ব্রিফিং অথবা মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী তাদের অফিসে যে প্রেস ব্রিফিং করেন, এটাও তো স্মার্ট। ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা প্রেস ব্রিফিং করে না, এটা পরিবর্তন করতে হবে। প্রেস ব্রিফিং করার জন্য চেয়ার থাকতে হবে, চেয়ার। ওরকম অ্যাটলিস্ট আমিরে জামাত দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেস ব্রিফিং করবেন না, এটা মানায় না। তিনি বসে বসে প্রেস ব্রিফিং করবেন এবং সাংবাদিকদের বসার জন্য বা দাঁড়ানোর জন্য পর্যাপ্ত স্পেস থাকবে এবং সুন্দর মাইক্রোফোন সিস্টেম থাকবে এবং মাইক্রোফোন রাখার জন্য জায়গাও থাকবে এবং পেছনে ব্যাকগ্রাউন্ড, এটা একটা ধীরেই হলো না। এগুলো কনসিডার করার, বিবেচনা করার থিওরি আছে। আপনি পিছনে কি ব্যাকগ্রাউন্ড দিবেন, এখানে বক্তব্যটা হচ্ছে ইম্পর্টেন্ট, তার বক্তব্য যাতে ক্লিয়ার শোনা যায় এবং যিনি বক্তব্য দিবেন তার চেহারার দিকে যেন ফোকাস করে। অযাচিতভাবে আশেপাশের অপ্রয়োজনীয় কোনো লেখার প্রয়োজন নেই। আর কিছু কিছু ক্ষেত্রে অ্যারেঞ্জ প্রেস ব্রিফিং হলে সেখানে প্রেস ব্রিফিং এর বিষয়বস্তু পিছনে বড় ব্যানারে লেখা থাকবে। দিস ইজ স্মার্টনেস। কিন্তু স্বাভাবিকভাবে এক কালারের, ব্ল্যাক কালার বা যে কোনো একটা স্মার্ট কালার, যেটা মানুষের চোখে বিরক্তিকর লাগে না, এরকম একটা কালার দিবে, তারপরে বসে বসে সংবাদ সম্মেলন করবে, একটা ভাব থাকবে। অথচ আমিরে জামাত একদম সাধারণ গ্রাম্য নেতার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করে এবং বক্তব্য দেওয়ার স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ, এটা যথেষ্ট স্মার্ট ছিল না। এটা পরিবর্তন করতে হবে। কিন্তু তার বক্তব্যটা ছিল চমৎকার। তিনি শাহাবুদ্দিন চুপ্পুকে দায়ী করেছেন এবং স্বস্তি প্রকাশ করেছেন, সুক্রিয়া করেছেন যে না, এবার তার বিদায় হলো। এটা আমরা আগেই বলেছিলাম, কিন্তু দেরিতে হলো তার বিদায় হলো। এবং নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং আমিরে জামাত কিছু বার্তা দিয়েছেন। নতুন রাষ্ট্রপতি কে হবেন, মানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনে জামাত ইসলামের একটা ভূমিকা থাকবে। এবং এটা আলাদা বিষয় যে নতুন বাংলাদেশে, জুলাই পরবর্তী বাংলাদেশে নতুন রাষ্ট্রপতি কি হবে, এটা অবশ্যই বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে প্রধানমন্ত্রীকে, সরকারি দলকে ঠিক করতে হবে। এই নতুনত্ব অ্যাটলিস্ট 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে রাখাটা জরুরি। রাষ্ট্রপতির বিদায় ঘণ্টা, নেপথ্যে জামাত, বিএনপি ও ডক্টর ইউনূস। বঙ্গভবনের মসনদে কি তবে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে? রাষ্ট্রপতির অধ্যায়ের কি অবশেষে সমাপ্তি ঘটতে যাচ্ছে? হ্যাঁ, বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত খবর বলছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ইতিমধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করার জন্য জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি আগামী 25শে জুলাই
শনিবারের আগেই তাকে এই পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বলা হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, আগামীকাল শুক্রবার দিনের দ্বিতীয়ার্ধেই হয়তো তিনি এই পদত্যাগপত্র জমা দেবেন স্পিকারের কাছে। তার মানে খুব পরিষ্কার, এবারের 5 অগাস্টের আগেই দেশ পেতে যাচ্ছে একজন নতুন রাষ্ট্রপ্রধান, অথবা এই প্রক্রিয়ায় সামান্য কিছুটা বিলম্ব হতে পারে। আর যদি কোনো কারণে বিলম্ব ঘটে, তবে সংবিধান ও নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব সামলাবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। কিন্তু কেন এই আকস্মিক বিদায়? কেনই বা তাকে সরিয়ে দিচ্ছে রাজনৈতিক দলগুলো? আর কারা হচ্ছেন পরবর্তী সম্ভাব্য রাষ্ট্রপতি? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এই পেছনের রাজনীতি ও আন্তর্জাতিক সমীকরণের প্রতিটি সূক্ষ্ম বিষয় উন্মোচন করব। শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায়ের বার্তা স্পষ্ট হতে রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপ্রধানকে নিয়ে শুরু হয়েছে জোরালো গুঞ্জন। কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? সম্ভাব্য রাষ্ট্রপতির তালিকায় বেশ কিছু হেভিওয়েট নাম নিয়ে আলোচনা চলছে। এদের মধ্যে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আইরিন খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম নিজেই। এই প্রভাবশালী ব্যক্তিবর্গের মধ্যে থেকে যে কোনো একজনকে রাষ্ট্রপতি পদের জন্য বিবেচনা করবে সরকার। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার এই তৎপরতা? বিশেষ করে গোয়েন্দা তথ্য ও বিএনপির রাজনৈতিক হিসাব নিকেশ কি বলছে? বিশ্লেষকরা এর পেছনে মূলত 3টি প্রধান কারণ দেখছেন। প্রথম কারণ, গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী জামাতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে রাখার ব্যাপারে তীব্র আপত্তি জানিয়ে আসছিল। ইউনূসের আমলেও তারা অনেকবার জামাতে ইসলামী সরাসরি না করলেও বিভিন্ন ব্যানারের অধীনে রাষ্ট্রপতিকে সরানোর আন্দোলন করেছে। সরকারের কাছে স্পষ্ট তথ্য রয়েছে যে 5 অগাস্টের মধ্যে যদি বর্তমান রাষ্ট্রপতি পদত্যাগ না করেন, তবে জামাত বা তাদের সমমানা অর্থাৎ তাদের যে ব্যানারগুলো আছে সেই দলগুলো এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ নিতে পারে। সরকার কোনোভাবে এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা বা নিরাপত্তার ঝুঁকি নিতে চাইছে না। মূলত এই ঝুঁকি এড়াতেই তার বিদায় ঘণ্টা বাজানো হয়েছে। দ্বিতীয় কারণ, দলের ভেতরের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। রাজনৈতিক মহলের অনেকের ইচ্ছে রয়েছে রাষ্ট্রপতি হওয়ার, ফলে বিএনপির ভেতর থেকে নিজস্ব এবং পছন্দের মানুষকে রাষ্ট্রপ্রধান হিসেবে নিয়োগ দেওয়ার একটা তীব্র চাপ রয়েছে। এবং এই যারা রাষ্ট্রপতি হতে চান তাদেরই আশপাশ থেকে দলের ভেতরে একটা চাপ উঠছে যে বর্তমান রাষ্ট্রপতিকে সরাতে হবে। তবে শেষ পর্যন্ত দলের নিজস্ব কেউ এই পদে বসতে পারবেন নাকি কোনো সর্বজন গ্রাহ্য নিরপেক্ষ মুখ আসবে, তা নিয়ে এখনো নানা প্রশ্ন রয়ে গেছে। তৃতীয় যে কারণটি, সেটি হচ্ছে শেখ হাসিনার আগমনী বার্তা এবং একটি মনস্তাত্ত্বিক চাপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার সম্ভাব্য আগমন এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবেলা করতে হলে বঙ্গভবনে একজন নিজের মানুষ বা বিশ্বস্ত রাষ্ট্রপতি থাকা অত্যন্ত জরুরি। এটি দলের ভেতরে একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক কৌশল হিসেবে কাজ করছে। এবার আসা যাক এই পুরো নাটকের সবচেয়ে আকর্ষণীয় ও স্পর্শকাতর অংশে। রাজনৈতিক পর্যবেক্ষকরা শুরু থেকেই রাষ্ট্রপতি এবং বর্তমান ক্ষমতার কেন্দ্রবিন্দুর মধ্যে এক ধরনের সুসম্পর্ক বা সদ্ভাব লক্ষ্য করেছিলেন। এর পেছনেও কারণ আছে যে বর্তমান যে বিএনপি সরকার ক্ষমতায় এসছে, এই ক্ষমতায় আসার পেছনে কিংবা রাষ্ট্রপতি ইউনূসের আমলে যে নানা রকম চাপ, পদ থেকে সরে যাওয়ার যে চাপ, বিপ্লবী সরকার গঠন ইত্যাদি নানান যে প্রক্রিয়াগুলো চলেছে, রাষ্ট্রপতি সেখানে মাটি কামড়ে পড়েছিলেন। এবং পড়েছিলেন বলে আজকে দেশে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি, আফগানিস্তানের মতো কিছু ঘটেনি। একটা যেভাবে হোক প্রহসনের হোক আর যেভাবে হোক একটা নির্বাচন হয়েছে এবং বিএনপি ক্ষমতায় এসছে। এর কৃতজ্ঞতা স্বরূপই হয়তো বিএনপি প্রধান তারেক রহমান রাষ্ট্রপতির সাথে একটা সদ্ভাব রেখে চলেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে
মাস দেড়েক ধরে রাষ্ট্রপতিকে এড়িয়ে চলার একটি স্পষ্ট প্রবণতা দেখা যাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো এই একই কৌশলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির তারেক রহমান, যিনি বর্তমান প্রধানমন্ত্রী, উভয়কেই প্রায় একই পথে হাঁটতে দেখা যাচ্ছে। একটু খেয়াল করুন, ডক্টর মোহাম্মদ ইউনূস তার শাসনকালে দুটি বিশেষ বিষয় বজায় রেখেছিলেন। এক, বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করে আসার পর তিনি কোনো বিদেশ সফর শেষে বা অন্য কোনো পর্যায়ে রাষ্ট্রপতির সাথে আর সাক্ষাৎ করেননি। দুই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি মোট 14টি আন্তর্জাতিক সফরে 15টি দেশে গেলেও কোনো আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স বা সংবাদ সম্মেলন করেননি। কারণ বিশ্লেষকদের মতে ওই সফরগুলোতে সংবাদ মাধ্যমকে জানানোর মতো তাৎপর্যপূর্ণ বা দৃশ্যমান কোনো অর্জন ছিল না। এখন দেখা যাচ্ছে তারেক রহমানও যেন অবিকল সেই পথে হাঁটছেন। মাসখানেক আগে তারেক রহমান 2টি দেশ সফর করেছিলেন, কিন্তু তিনি রাষ্ট্রপতির সাথে কোনো সাক্ষাৎ করেননি, এমনকি কোনো প্রেস কনফারেন্সও করেননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের এই সফরের আগে যেভাবে ঢোল পিটিয়ে বিভিন্ন অর্জনের আশ্বাস দেওয়া হয়েছিল, বাস্তবে তার একটিও অর্জিত হয়নি। উদাহরণস্বরূপ, মালয়েশিয়ার শ্রম বাজারের জটিল সমস্যার সমাধান হয়নি, মিলেছে কেবল আশ্বাস। চীনের সাথে বহুল আলোচিত তিস্তা সংক্রান্ত কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি, এমনকি 24টি ফাইটার জেট কেনার বিষয়েও কোনো চূড়ান্ত চুক্তি আলোর মুখ দেখেনি, যার ফলে সফর পূর্ব প্রচারণার সাথে বাস্তব অর্জনের কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। এবং সম্ভবত সেই কারণেই প্রেস কনফারেন্স ও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ এড়িয়ে যাওয়া হয়েছে। এখানে অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের কি বিদেশ সফর শেষে রাষ্ট্রপতির সাথে দেখা করার আইনি বাধ্যবাধকতা আছে? আইন ও সংবিধান কি বলে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে সরাসরি বিদেশ সফর শেষে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতেই হবে এমন কোনো স্পষ্ট বা আলাদা শব্দ যুক্ত বাধ্যবাধকতা নেই। তবে সংবিধানের 48(5) অনুচ্ছেদে একটি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানের কথা বলা হয়েছে। সংবিধানের 48(5) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধানমন্ত্রী অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখিবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয় মন্ত্রিসভার বিবেচনার জন্য পেশ করিবেন। অতএব বাস্তবতা ও দীর্ঘদিনের রাষ্ট্রীয় রেওয়াজ হলো বৈদেশিক নীতি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে রাষ্ট্রপ্রধানকে অবহিত রাখা সরকারের সাংবিধানিক দায়িত্ব। কোনো গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বা আন্তর্জাতিক সফর শেষে দেশের প্রধানমন্ত্রী বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সফরের ফলাফল, অর্জিত চুক্তি ও দ্বিপাক্ষিক আলোচনা সম্পর্কে রাষ্ট্রপ্রধানকে বিস্তারিত জানান। সংবিধানে বিদেশ সফর কেন্দ্রিক আলাদা নিয়ম না থাকলেও এটি রাষ্ট্রপতিকে অবহিত রাখার সাংবিধানিক বাধ্যবাধকতা ও প্রচলিত রাষ্ট্রাচার হিসেবে পালিত হয়ে আসছিল। কিন্তু ডক্টর ইউনূসের পর তারেক রহমানও যখন এই প্রথা বা রেওয়াজ এড়িয়ে চলছেন, তখন স্পষ্টভাবে বোঝা যায় বর্তমান রাষ্ট্রপতির বিদায় এখন শুধু সময়ের ব্যাপার এবং এক প্রকার বাধ্যতামূলক সত্য। এবং ইতিমধ্যে মহামান্য রাষ্ট্রপতিকে জানিয়েও দেওয়া হয়েছে যে আপনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করুন। দর্শক, বঙ্গভবনের এই ক্ষমতার রদবদল, রাজনৈতিক সমীকরণ এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে তা নিয়ে আরো গভীর ও এক্সক্লুসিভ আলোচনা করতে আজ রাতে আমরা আসছি বিশেষ টকশো নিয়ে। আজ রাত 10:30 আমাদের নিয়মিত টকশো অন্তরালের আলাপে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত থাকবেন ব্লিটস এর সম্মানিত সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। বাংলাদেশের রাজনীতি ও ক্ষমতার অন্তরালের খবর জানতে আজ রাত 10:30 অন্তরালের আলাপে অবশ্যই যুক্ত থাকবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। কে হতে পারেন বাংলাদেশের আগামী রাষ্ট্রপতি? সকালে নিশ্চিত করেছিলাম যে আজকে এই রাষ্ট্রপতি বিদায় নিচ্ছেন, অবশেষে সেটাই হলো, সেটা আপনারা সবাই জানেন। রাষ্ট্রপতি পদত্যাগ করলেন বিকেল 5টায়। এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে স্পিকার নিশ্চিত যখন করছেন, তখন নতুন প্রশ্ন যেটা জাগছে সেটা হচ্ছে যে এরপরে কি? রাষ্ট্রপতি পদত্যাগ করলেন, এরপরে কি মামলা, গ্রেপ্তার, গৃহবন্দী, কোনটা? কারণ রাষ্ট্রপতি খুব স্বাভাবিকভাবে পদত্যাগ করেননি, তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এটা এখন ওপেন সিক্রেট। এবং ওই লন্ডন সফরে শেখ হাসিনার সঙ্গে
টেলিফোনে কথোপকথনের কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা রাগঢাক করার কিছু নেই, যদিও বিএনপির তরফ থেকে এই ব্যাপারটা তো আর বলা হবে না, সেটা তো রাজনৈতিক কৌশল, খুবই স্বাভাবিক, এটা বলাটা বোকামি। কিন্তু প্রশ্ন জাগছে যে এর পরের স্টেপ কি? স্পিকারও আজকে সেরকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আজকে যখন নিশ্চিত সবাই আমরা জানি রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, আজকেও দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন রাষ্ট্রপতির মানে এই পদত্যাগের গুজবে কান দেওয়ার দরকার নেই। কেন এই ধরনের মন্তব্য তিনি করছেন সেটাও বেশ মজার এবং হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। চলুন একটু আলোচনা করে দেখি রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে আন্তর্জাতিক মিডিয়া কি বলছে, রাষ্ট্রপতি পদত্যাগপত্রে এক্স্যাক্টলি কি লিখলেন, স্পিকার রাষ্ট্রপতিকে নিয়ে কি বক্তব্য দিলেন এবং এর পরের স্টেপ কি, রাষ্ট্রপতি পদত্যাগ করার পরের স্টেপ কি। 5টাই তিনি পদত্যাগ করেছেন বলে স্পিকার নিশ্চিত করেছেন, সংবাদ সম্মেলনও করেছেন এবং স্পিকার সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সেই ঘোষণাও দিয়েছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে অবশ্য শপথের প্রয়োজন হয় না, সংবিধানে সেই অপশন রয়েছে। স্পিকার অটোমেটিকলি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়ে যাবেন কোনো কারণে রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয়ে যায় এবং স্পিকারের জায়গায় ডেপুটি স্পিকার হিসেবে অ্যাক্ট করবেন যতদিন পর্যন্ত না স্পিকার সংসদে ফিরে আসেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়, অথবা বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকেই যদি ফাইনালি রাষ্ট্রপতি নির্বাচন করা হয় আগামী সংসদে, তাহলে নতুন স্পিকার আসবেন একজন, অথবা ডেপুটি স্পিকারকেই স্পিকার করা হবে, নতুন ডেপুটি স্পিকার আসবেন। সেটা প্রক্রিয়াগত ব্যাপার, একেবারে সাংবিধানিক ব্যাপার। রাষ্ট্রপতি পদত্যাগপত্রটা আপনারা একটু দেখে নিন। সেই পদত্যাগপত্রে তিনি এক্স্যাক্টলি যেটা লিখলেন বেশ বড়, কিন্তু নিজের অসুস্থতার কথা যেটা লিখলেন সেটা হচ্ছে যে আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয় কথা বলেছেন। স্পিকারও এই ব্যাপারটা উল্লেখ করেছেন। স্পিকার যখন সংবাদ সম্মেলন করলেন তখন মজার ব্যাপার হচ্ছে যে তিনি বললেন যে ফ্যাসিস্ট সরকার তাদের নির্বাচিত রাষ্ট্রপতি হলেও আমরা দেখেছি নির্বাচনের পরে বর্তমান নির্বাচিত সরকারের প্রতি শ্রদ্ধা, সমর্থন সব কিছুই রাষ্ট্রপতি দেখিয়েছেন। এরকম কথা বলে স্পিকার মানে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে এক ধরনের প্রশংসার বাণী শোনালেন। কিন্তু যখন প্রশংসার বাণী শোনালেন তখন সাংবাদিকরা একটা উদ্ভট প্রশ্ন করেই বসেছেন যে রাষ্ট্রপতিকে এরপরে গ্রেপ্তার করা হবে, তার নামে মামলা দেয়া হবে। স্পিকার বলেছেন যে ভাই অযথা মানে অন্যরকম প্রসঙ্গ টেনে আনবেন না, আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে, আমি তো বলেছি যে মানে ফ্যাসিস্ট সরকারের আমলে নির্বাচিত হলেও তিনি বর্তমান সরকারের উপরে শ্রদ্ধা, সম্মান এগুলো বজায় রেখেছেন, আমি তো প্রশংসাই করেছি, আবার এই প্রশ্ন তো আসার দরকার নেই। তার মানে স্পিকার যিনি এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি এক ধরনের পজিটিভ কথাই বললেন শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে। যখন এই কথা বলছেন তখন আমরা স্পিকার রাষ্ট্রপতির দপ্তরে গিয়ে যে মানে দেখা করেছেন, প্রয়োজনীয় স্বাক্ষর করেছেন, এরকম একটা ছবি আমাদের হাতে এসেছে, সেই ছবিটা দেখে নিতে পারেন, যেখানে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি তখন পর্যন্ত যিনি ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু, তিনি তার আসনে, পাশের আসনে স্পিকার বসে প্রয়োজনীয় সই স্বাক্ষর করছেন রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার জন্য। এই ব্যাপারগুলো আমরা দেখছি এবং এই ব্যাপারগুলো যখন আমরা দেখছি তখন আমরা দেখছি যে আন্তর্জাতিক গণমাধ্যমেও এটা ফলাও করে প্রচার করা হচ্ছে। রয়টার্সের এই খবরটা দেখে নিতে পারেন। রয়টার্স বলছে বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন 76 রিজাইন্স চিটিং হেলথ কনসার্ন।
স্বাস্থ্যগত কারণে তিনি পদত্যাগ করেছেন। আল জাজিরার সংবাদটা দেখে নিতে পারেন। বাংলাদেশ প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন রিজাইন্স, মানে এই আল জাজিরা কিংবা রয়টার্স সহ বিশ্ব গণমাধ্যমে এটা গুরুত্বপূর্ণ খবর হিসেবে প্রকাশ করা হয়েছে এবং ভারতীয় গণমাধ্যমেও এটা প্রকাশিত হয়েছে। বাংলাদেশের গত 2 বছরে যে অবস্থা, রাজনৈতিক অবস্থা, তাতে বাংলাদেশ আন্তর্জাতিক গণমাধ্যমে একটা বড় সাবজেক্ট হয়েছে। সেই কারণেই রাষ্ট্রপতির এই পদত্যাগটা বিশ্ব গণমাধ্যমে, এমনকি রয়টার্সের ওয়েবসাইটে যখন এই ভিডিও করার আগে পর্যন্ত চেক করি, তখন পর্যন্ত রয়টার্সের ওয়েবসাইটে রাষ্ট্রপতির এই পদত্যাগ ইস্যুটা কিন্তু তাদের লিড নিউজ ছিল, এতটাই গুরুত্ব তারা দিয়েছে। এই ব্যাপারগুলো, রাষ্ট্রপতির পদত্যাগ তো হয়েছে, এবার তিনি গুলশানের বাসায় উঠে পড়েছেন সম্ভবত। গণমাধ্যমে দেখলাম গুলশানের বাসায় নতুন টেলিফোন লাইন যুক্ত করা হচ্ছে এবং রাষ্ট্রপতি অন্তত আগামী 1 বছর SSF নিরাপত্তা পাবেন, আজীবন অনেক সুযোগ সুবিধা পাবেন। এই ব্যাপারগুলো তো রয়েছে, এগুলো সাংবিধানিক ব্যাপার, কিন্তু মূল যে ব্যাপার, স্পিকারকে যে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রাষ্ট্রপতির ব্যাপারে কি করা হবে? আমরা দেখছি যে বিরোধী দল থেকে, এনসিপি থেকে তাকে গ্রেপ্তার করতে হবে এরকম দাবি জানানো হচ্ছে। শুধু পদত্যাগে কাজ হবে না, তাকে গ্রেপ্তার করতে হবে। ভাই, আপনারা তো তাকে সরিয়ে দেওয়ার কিংবা বঙ্গভবনে মব করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু সাংবিধানিক কারণেই তো আপনারা সরিয়ে দিতে পারেননি, কারণ তখন বিএনপি এটার বিরুদ্ধে অবস্থান করেছিল, সেনাবাহিনীর দৃঢ় অবস্থান ছিল। কারণ সাংবিধানিক সংকট সৃষ্টি করে দেশটা অরাজকতার দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা ছিল, সেই চেষ্টা তখন রুখে দেয়া হয়েছিল। রাষ্ট্রপতিকে মানে SSF নিরাপত্তা থাকা অবস্থায় একটা সাংবিধানিক পোস্টের মানুষকে ইচ্ছা করলেই যা খুশি তাই করা যায় কিনা, সেই প্রশ্ন যেমন রয়েছে, তেমনি এই প্রশ্ন তো রয়েছেই যে তার বিরুদ্ধে মামলা হবে কিনা। কারণ বহু মানে অপশন তো খুঁজে পাওয়া যাবে। যেমন একটা বড় অপশন হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করা, তার কর্মকাণ্ডকে বৈধতা দেয়া, এই একটা অভিযোগ তো অন্তত আনা যেতেই পারে। আবার এমনটাও তো দেখেছি যে বহু মামলা হয়েছে এরকম যে ওই শহরেই যে ব্যক্তি নেই, তার নামে ওই শহরে কোনো একটা হত্যাকাণ্ডের মামলা দেয়া হয়েছে যে তিনি গিয়ে মেরেছেন। এমনকি সাবেক প্রধান বিচারপতি AVM খায়রুল হকের নামেও এরকম মামলা রয়েছে যে 80 বছরের বেশি বয়স্ক একজন বৃদ্ধ, যিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না, তিনি বন্দুক নিয়ে ঠিকঠাকভাবে মানে মানুষকে মেরেছেন, ছাত্র জনতাকে মেরেছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। সুতরাং শাহাবুদ্দিনের বেলায় সেরকম ঘটনা ঘটলেও অবাক হওয়ার কিছু ছিল না, যদি সময়টা থাকতো ডক্টর ইউনূসের মেটিকুলাস শাসনামল। এখন যেহেতু একটা গণতান্ত্রিক সরকার আছে, সেহেতু তারা গণতান্ত্রিক ভাষাটা বুঝবে যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না, কোনটা করলে বিশ্বে একটা মেসেজ চলে যাবে যে এটা রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন ঘটছে এখানে। তবুও প্রশ্ন থেকে যায় যে মামলা হলো না, ঠিক আছে, গ্রেপ্তার করা হলো না, তাও ঠিক আছে, তাহলে কি তাকে এক ধরনের গৃহবন্দী করে রাখা হবে, নাকি চিকিৎসার প্রয়োজনে তাকে বিদেশে চিকিৎসা নেয়ার অনুমতি দেয়া হবে? সেই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে। আমরা দেখেছি যে আজকেই পদত্যাগ করছেন, এই খবরটা আরও একদিন আগে নিশ্চিত করেছিলেন ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। তার ওই কথাটাই আজকে মানে প্রমাণিত হয়ে গেল যে তিনি অথেন্টিক খবর দিয়েছেন এবং তার অথেন্টিক সোর্স ছিল। তিনি আজকে বলছেন ফেসবুকে যে কথা, সেটা হচ্ছে যে এর পরে, ফেসবুক না, একটা অনলাইন প্ল্যাটফর্মে তিনি বলছেন যে এর পরের স্টেপ হতে পারে তাকে গৃহবন্দী করা। সেই পথেই কি এগোবে সরকার? কারণ তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। হয়তো সেটা আরও অনেক দূর গড়ালে সরকারের জন্য সেটা বিপজ্জনক হতে পারত, এটা বুঝেই সরকার তাকে তড়িঘড়ি করে সরিয়ে দিয়েছে। কারণ এই পদটা খুবই সেন্সিটিভ পদ, এই পদে থেকে হয়তো তেমন কিছুই করা যায় না, কিন্তু অনেক কিছুই করা যায়, যে রিস্ক বিএনপি নিতে চায়নি। দর্শক, এরপরের স্টেপ আপনার কি মনে হয়? তাকে কি মোটামুটি মোটা দাগে গৃহবন্দী করে রাখা হবে, যেন বাইরের যোগাযোগ কিংবা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের ব্যাপারগুলো তিনি করতে না পারেন? আপনার মতামত। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখতে পেয়েছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ নিয়ে যে বিষয়গুলি আপনারা জানলেন, দেখলেন, এইবার এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।